নমস্কার, আমি অলোক রঞ্জন আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এলাম। যেমনভাবে আমি বলেছিলাম ম্যাথের ক্লাস এবার লাগাতার শুরু করব। সামনে লেডি কনস্টেবল পরীক্ষা আপনারা তো জেনেই গেছেন, 1420টা সিট বেরিয়েছে এবং আমি আগেও বলেছি, অনেকবার বললাম, ভোটের পরপরই প্রায় 10,000 মেল কনস্টেবল বেরোচ্ছে, যেটা পশ্চিমবঙ্গের ডাব্লিউবিপি রিক্রুটমেন্টের ইতিহাসে রেকর্ড ভ্যাকেন্সি, যে 10,000 মতো। ফলে আপনারা লেগে পড়ুন, 1 বছরের মতো যদি টাইম পান দফা রফা করে দেওয়া যাবে। যেভাবে অঙ্কের ক্লাস নেব বলেছিলাম এবং শুরু করব বলেছিলাম, যে আমাদের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন পেপার রয়েছে সেই কোশ্চেন পেপারের সমাধান দিয়েই শুরু করব। তবে আমার সমাধানটা একটু অন্যরকম হবে। যদি আপনারা চান, আজকের আমি ভিডিওটা যতটা কম সময় করা যায় করছি, আপনারা যদি চান যে প্রত্যেকটা কোশ্চেন আরও এলাবোরেটলি আলোচনা করতে, আরও বেশি বেশি করে আলোচনা করতে, এগুলোকে মানে ধরে ধরে বুঝি এবং একটা কোশ্চেন থেকে আরও কত রকম কোশ্চেন হতে পারে সেটা যদি আপনারা চান, যেমনভাবে আমি পড়াই ইউটিউবে অন্যান্য ভিডিও যেমন দেখেছেন ধরে বোঝাতে, তেমন যদি চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনারা কেমন চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না। আপাতত আজকে আমি ক্লাসগুলো করিয়ে দিচ্ছি, যতগুলো অঙ্ক এনেছি একদম পরপর। এটা হচ্ছে ডাব্লিউবিপি লেডি কনস্টেবল 2018 সালের কোশ্চেনের একেবারে সিরিয়ালটাও ব্রেক করিনি, যেমন যেমন সিরিয়ালে পড়েছিল সেগুলোই এনেছি, কোনো পরিবর্তন নেই। আমি পরপর করাতে থাকবো, আপনারা একটু দেখতে থাকবেন। কত সহজে করা যায়, যদি আপনি মনে করেন যে একেবারে যতগুলো 100% মার্কস আপনি অঙ্কতে পাবেন বা তুলবেন, নিশ্চিত তুলতে পারেন, সেটা হচ্ছে মাত্র 1 বছরের একটা প্রস্তুতি এবং তারপরে লাগাতার 6 মাস কি 1 বছরে যদি প্র্যাকটিস ব্যাচ চালান তাহলে তো কোনো ব্যাপারই নেই। বছর 2 টাইম দিলে নিশ্চিত নিজেই নিজেকে গ্যারান্টি দিয়ে দিতে পারবেন পাশ করার। কারণ অত কঠিন কোশ্চেন, মানে ওর থেকে বেশি কঠিন কোশ্চেন ডাব্লিউবিপির করার ক্ষমতা নেই আপাতত। ক্ষমতা নেই বললাম বলে আবার রেগে যাবেন না, জানো, ক্ষমতা আছে, করে না, ঠিক আছে। যেমন ধরুন 52 দাগে যেটা ছিল, পি এর 1/4 সমান কিউ এর 1/5, অর্থাৎ পি এর তো একটা ভ্যালু আছে, তার 4 ভাগের 1 ভাগ করলে যা অ্যামাউন্ট হয়, কিউ এর 5 ভাগের 1 ভাগ করলে সেম অ্যামাউন্ট হয়। তার মানে আপনাকে কি বুঝতে হবে, আপনি ভাবলেন এই দুটো জিনিস কিন্তু একই, খেয়াল করবেন সেটা কোনটা কোনটা। এই যে পি এর 4 ভাগের 1 ভাগও যা, কিউ এর 5 ভাগের 1 ভাগও তাই। আমি ধরে নিচ্ছি এই 1 ভাগটা হচ্ছে 1 টাকা, এই দুজনের লসগু করে করতে হয় 1 টাকা, তাহলে 4 ভাগের 1 ভাগ যদি 1 টাকা হয় তাহলে 4 ভাগ নিশ্চয়ই 4 টাকা। আবার 5 ভাগের 1 ভাগ যদি 1 টাকা হয় তাহলে 5 ভাগ নিশ্চয়ই 5 টাকা। আমি অনেক ভিডিওতে বলেছি যে যখন এই রকম থাকবে, মানে কারো 1/4 সমান যদি 1/5 হয়, লেখাগুলো জড়িয়ে যাচ্ছে, কারো 1/4 সমান যদি 1/5 হয়, মানে যখন নিচেরগুলো আলাদা হয় ওপরেরগুলো একই তখন নিচেরটাই অনুপাত, আবার নিচে একই তখন ওপরটা অনুপাত। মানে কীরকম বলেছিলাম, 1/4 1/5 হলে এদের অনুপাত 4:5 হবে। যদি এমন হতো যে 2/3 আর হচ্ছে 2/5 এমন যদি হতো, তাহলে অনুপাত কী হতো, ওপরের দুটোই তো একই, তাহলে নিচের দুটো অনুপাত 3:5। কখনও নিচের দুটো একই পাবেন, তখন অনুপাত ওপরেরটা। এটা নিয়ে যেন আলাদা কোনো দ্বিমত না হয়, এটা একদম ধ্রুব সত্য। আপনারা ফিউচার এই ধরনের অঙ্ক পেলে যেন এটা নিয়ে দ্বিমত প্রকাশ করবেন না, ঠিক আছে। তাহলে ভাবুন এদের দুজনের রেশিও কত, এদের জন্য রেশিও হচ্ছে 4:5। কার, পি যদি 4 হয় তাহলে কিউ হচ্ছে 5, পেয়ে গেলাম। আমাকে জানতে কি চেয়েছিল, পি কিউ এর শতকরা কত শতাংশ, মানে পি কিউ এর কত পার্সেন্টেজ বলুন তো। 5-এর মধ্যে 4, 5-এর মধ্যে 4 মানে 80%, 4-এর 5 80%, সিম্পল। তাহলে আপনি যখন অঙ্কটা দেখলেন আপনি বুঝবেন যে পি এর 1/4 সমান কিউ এর 1/5, সঙ্গে সঙ্গে ভাবলেন তাহলে পি ইজ টু কিউ সমান 4:5। তাহলে পি যদি 4 হয় কিউ যদি 5 হয়, তাহলে এই পি কিউ এর কত পার্সেন্ট, পি কিউ এর হচ্ছে 80%। এবার এইটা আপনার প্রশ্ন এসেছে, আপনাকে প্যারালেলিটাও শিখতে হবে যে তাহলে কিউ পি এর কত পার্সেন্ট, মানে এ বাবা কত পার্সেন্ট। এটা পরীক্ষায় চাইনি, কিন্তু এমনও তো হতে পারে পরের পরীক্ষায় চাইলো, এটাই জানতে চাইলো, তখন কি করবেন, 4-এর মধ্যে 5 মানে কত, এই দিকটা যেটা সেটা হচ্ছে 4-এর 5, মানে 5 ভাগের মধ্যে 4 ভাগ হচ্ছে পি, তাই 80%। কিন্তু এই ভাগটা 4 ভাগের মধ্যে 5 ভাগ, মানে এ হচ্ছে 5-এর 4, তার মানে এ কত, এ হচ্ছে 125%। বোঝা গেল, ও হচ্ছে 125%, সিম্পল। চলে আসুন 2-এরটায়। 2-এরটা কি বলছে, যে এ একটা কাজ 10 দিনে, বি সেই কাজটা 15 দিনে, আর তারা সি এর সাহায্য নিয়ে 5 দিনে শেষ করতে পারে। এইটার মানে কি, ই একা করলে 10 দিন লাগে, বি একা করলে 15 দিন লাগবে, কিন্তু সিকে যখন সাহায্য নেয় সি এর, তখন 5 দিনেই শেষ হয়ে যায়। তার কথাটার মানে হচ্ছে এই যে 5 দিন, এর মধ্যে এ বি সি 3 জনারই দক্ষতা, 3 জন একসাথে কাজে লেগে পড়েছে। তাহলে এর মধ্যে 3 জন আছে, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি,
তাহলে আমরা যদি এই 3 জন থেকে মানে 5 থেকে কাকে কাকে বাদ দেব, 10কে বাদ দেব আর 15কে বাদ দেব, তাহলে আমরা কাকে পাবো, শুধু সিকে পাবো। কেন, 5-এর মধ্যে 5 দিনের মধ্যে এবিসি আছে, এটা এ এটা হচ্ছে বি, তাই না? তাহলে এদের লসাগু কত হয়, এই যে 15, 10 আর 5-এর লসাগু হচ্ছে 30, মনে আছে? এটা লিখবো ওপরে। আর নিচে কত লিখবো, 5 মানে হচ্ছে 5 6 30, 5 দিয়ে ভাগ, 10 দিয়ে ভাগ করলে কত হয় 3, 15 দিয়ে ভাগ করলে কত হয় 2, এই দুজন হচ্ছে যোগ, এটার থেকে বিয়োগ, মানে 3 আর 2 5, 6 থেকে 5 বাদ দিলে কত হয় 1, তার মানে হচ্ছে 30। এই যেটা পেলাম, অর্থাৎ সি যদি একা করে তাহলে 30 দিনে কাজটা করবে। এটা বার করতে আপনার হাতে গোনা 3 থেকে 4 সেকেন্ড লাগবে, কারণ আপনি জানেন এর থেকে ওই দুজনকে আমাদের বাদ দিতে হবে। তো যদি এটা থেকে আমরা এই দুজনকে বাদ দিই, কোথায় গেল রে বাবা, যদি বাদ দিই তাহলে বেরোচ্ছে কত, বেরোচ্ছে আমাদের 30, মানে সি একা করলে 30 দিনে করে। এখন এই অঙ্কটাতে একটা মজার বিষয় হচ্ছে যে সি কত দিনে কাজটা করে এটা জানতে চাইনি, চাইলে তো খুব সহজ, অল্প সময়ের মধ্যে 3-4 সেকেন্ডের মধ্যে হয়ে যেত। এবার টাকা ভাগাভাগি করতে বলেছে, এই যে বলছে 8,790 টাকা, তাহলে এদেরকে ভাগ করে দিলে এই বি কত টাকা পাবে, তাই না? বি কত টাকা পেয়েছিল, এখন ভাগ করব কিভাবে? অনেকে কি করে এই অঙ্কটা 10, 15 আর 30-এর অনুপাতে ভাগ করলেই কিন্তু শেষ, তাহলে শেষ। কিভাবে ভাগ করতে হবে, এই যে এ 10 দিনে কাজ করতে পারে, বি 15 দিনে পারে, সি লাগে 30 দিন, দক্ষতা অনুযায়ী টাকা ভাগ করতে হবে, যার দক্ষতা বেশি সে পাবে বেশি টাকা। এখন যার কম দিন লাগে তার তো দক্ষতা বেশি, তাহলে এইটা কিভাবে অনুপাতটা বার করতে হয়, এই এ একদিনে করে কত অংশ, একদিনে করবে 1/10 অংশ, বি একদিনে কতটা, বি করবে 1/15 অংশ, সি একদিনে কতটা আমরা বার করলাম 1/30 অংশ। এইটা হবে এদের অনুপাত, মানে 3 জনার একদিনে যে কাজ করার ক্ষমতা, তার মানে তো পোটেনশিয়ালিটি এদের দক্ষতা, সেই অনুপাতে ভাগ হবে টাকাটা। কে কতদিনে কাজটা শেষ করলো এই অনুপাতে নয়। এ একা 10 দিনে কাজটা শেষ করে, তাহলে ওকে যদি আমরা 10 ভাগ দিই তো কম টাকা পাবে, তো সেক্ষেত্রে দেখতে গেলে তো সি সবচেয়ে বেশি টাকা নিয়ে বাড়ি চলে যাবে, অথচ সি এর দক্ষতা সবচেয়ে কম। তাহলে অনুপাত করতে গেলে কি করতে হবে, একদিনে কার কতটা, কে কতটা কাজ করতে পারে একদিনে, সেইটা হবে তাদের দক্ষতার পরিচয়। এখন এইটা অনুপাত করলে কত হবে, এদের বাবা জীবন লসাগু হচ্ছে 30, 30 দিয়ে একে গুণ, একে গুণ, একে গুণ, 30 দিয়ে একে গুণ করলে হবে 3, একে করলে কত হবে 2, আর এ হবে 1, তার মানে এইটা হচ্ছে ওদের 3 জনের দক্ষতার অনুপাত। অর্থাৎ একদিন টাইম পেলে এ 3টে কাজ করবে, বি 2টো কাজ করবে, সি 1টা কাজ করবে। এবার বুঝে নিন, দেখুন এর সাথে সুন্দর করে ম্যাচ করে গেছে। এইবার টাকাটা ভাগ করব কার, বি কত টাকা পাচ্ছে এই টাকাটার মধ্যে, বি এর ভাগ কত, 3 আর 2 5 আর 6, 6 ভাগের মধ্যে 2 ভাগ হচ্ছে বি এর, তো 6 ভাগের 2 ভাগ মানে 3 ভাগের 1 ভাগ, তো 3 ভাগের 1 ভাগ এর 3 ভাগের 1 ভাগ করলে কত হয়, 8,790 টাকার 3 ভাগের 1 ভাগ করলে 2,930 টাকা করে দেবেন। 8,000 আমার জায়গায় কুলোলো না, 8,790 টাকার 3 ভাগের 1 ভাগ 2,930 টাকা হয়ে গেল। চলে আসুন নেক্সট। ভালো রকমের পরীক্ষা আসছে এই কোশ্চেনটা। দুটো ট্রেনের, একটা হাওড়া থেকে পাটনার অভিমুখে রওনা হলো, এখানে মনে করুন হাওড়া, এখানে মনে করুন পাটনা, এদিক থেকে এদিকে যাচ্ছে একজন আর একজন এদিকে আসছে, খুব ভালো কথা। দিয়ে এদের মধ্যে কখন দেখা হয়েছে, একই সময়ে রওনা হলো দুজন, সাক্ষাৎকারের পরে তারা যথাক্রমে 9 ঘন্টা ও 16 ঘন্টায় গন্তব্যস্থলে পৌঁছায়। যে এদিক থেকে যাচ্ছিল মনে করুন এরকম জায়গায় দেখা হয়েছে, সে 9 ঘন্টাতে বাকিটা পৌঁছে গেল এই দিকটায়, আর এই বাবা জীবনের 16 ঘন্টা লাগলো এইদিকে আসতে। তাহলে এদের গতিবেগের অনুপাত কত? সিম্পল লজিকটা হচ্ছে যে 9 ঘন্টায় পৌঁছে গেছে দেখা হওয়ার পরে তার গতিবেগ নিশ্চয়ই বেশি, আর যার আসতে এইদিকে আসতে 16 ঘন্টা লেগেছে তার গতিবেগ নিশ্চয়ই কম দেখা হওয়ার পরে। তাহলে এদের অনুপাত কিভাবে হয়, জাস্ট এই দুটো অ্যামাউন্টকে ইন্টারচেঞ্জ করে বর্গমূল করে দেওয়া। অর্থাৎ যে ট্রেনটা এই দিক থেকে ওই দিকে যাচ্ছিল সে 9 ঘন্টায় পৌঁছে গেছে ওই দিকে, তেমন তার গতিবেগ বেশি, সেটা কত, তার হচ্ছে √16, আর ওই ট্রেনটার হচ্ছে √9, তার মানে 4:3। ব্যাস। এবার আপনি পরীক্ষার হলে পেলে যখনই দেখবেন ও বাবা এ তো সে দেখা হওয়া অঙ্ক, দেখা হওয়ার পর ও কতক্ষণে যায় এ কতক্ষণে যায়, জাস্ট তাদেরকে উল্টে রেশিও করে দিন। এর ব্যাখ্যাটাই এই ক্লাসে দিচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কেন এইরকম হয়, প্রত্যেকটা অঙ্কর ব্যাখ্যা আছে, সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে। নেক্সট দেখুন 55 দাগে এসেছিল, একটা সংখ্যার বর্গের, খেয়াল করবেন, একটা সংখ্যার বর্গের 3/5 অংশ হলো এইটা। জানতে চাই যে সংখ্যাটা কত, মানে সংখ্যাটাতে এখানে ধরুন সংখ্যাটা এক্স, আমি এক্স ধরছি না, আমি ভাব দিয়ে বলছি, এক্স ধরি না আমি। তাহলে এর একটা সংখ্যা তার স্কোয়ার যদি আমরা করি, সে স্কোয়ার করার পরে তার 5 ভাগের 3 ভাগ নিলে 375 হয়। ভাবুন
একটা সংখ্যার যেটা আমার দরকার তাকে স্কোয়ার করব, দিয়ে তাকে 5/3 করলে কত হয়? 375। তো 3 ভাগ যদি 375 হয়, 5 ভাগ কত? 3 ভাগ 375 মানে কগুণ? 3 × 125, তাহলে 375। তাহলে 5 ভাগ মানে 5 × 125 মানে 625। এইটা কে? ওই সংখ্যাটার বর্গ করার পরে এইটা হচ্ছে 625। কেমন টেরা হচ্ছে দেখছেন লেখাগুলো? 625 এটা বর্গ করার পরে, তাহলে সংখ্যাটাকে এর বর্গমূল মানে শুধু 25। এক্স স্কোয়ার করলে যদি এইটা হয়, এক্স স্কোয়ার সমান ছিল এটা, তাহলে এক্স সমান কত? এক্স সমান হচ্ছে শুধু 25। হয়ে গেল, কিচ্ছু নাই অঙ্কটার মধ্যে। শুধু আপনাকে ভেবে নিতে হবে যে সংখ্যাটার বর্গ করলে তারপর তার 5/3 করলে 375 হয়। এর সাথে রিলেশন টেনে দিন, তারপর এর সাথে এর দেখে নিন 5 ভাগ তাহলে কত, তাকে বর্গমূল করে দিন, কাজ শেষ। নেক্সট হচ্ছে কোনো মূলধনের যেটা প্রিন্সিপাল অ্যামাউন্ট 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে কত? 8,400 টাকা এবং 8,652 টাকা। তার মানে 2 বছরের বলেছে। প্রিন্সিপাল কত জানি না, রেট অফ ইন্টারেস্ট কত তা জানি না, কিন্তু 2 বছরের সরল সুদ এইটা। তো বাবা 2 বছরের সরল সুদ যদি 8,400 হয়, তার মানে 4,200 করে এক এক বছর হয়েছে সরল সুদ। তো এইটা হয়েছে, হলো সরল সুদ প্রত্যেক বছর একই হবে, তাহলে 2 বছরে যদি এটা হয় হাফ হাফ হয়ে গেল। এখন যৌগিক সুদ যদি 2 বছর হতো, নর্মালি কত হতো? সেও কিন্তু 4,200 প্রথম বছর হতো, দ্বিতীয় বছর এই 4,200 হতো, তার সাথে প্রথম বছরের একটা সুদ হতো। সেইটা কত ভাবুন একবার, সেইটা কত? 8,400 আর হচ্ছে 8,652। তার মানে এই যে সুদটা হয়েছে এক্সট্রা কত? এক্সট্রা এই জায়গাটা হচ্ছে 252। কত? এই জায়গাটা হচ্ছে 252 টাকা, তাই নয় কি? খেয়াল করে দেখুন একটুখানি, ছোট্ট করে ভাবুন। সরল সুদ প্রত্যেক বছর একই হয়, বলছে 2 বছরের সরল সুদ 8,400, কিন্তু যৌগিক সুদ 8,652, মানে 252 টাকা বেশি। এই 252 টাকা কোনটা? সরল সুদ প্রত্যেক বছরে একই, এই যে হলো, অসুবিধে নেই। যৌগিক সুদ প্রথম বছরে একই, দ্বিতীয় বছরও সেই সুদটা আবারও পাবে, কিন্তু এই সুদের সুদটা পাবে এইটা। এবার আমাদেরকে বার করতে দিয়েছে কি? পার্সেন্টেজ আমরা কোথা থেকে পাবো? এই জায়গা থেকে নেব। মানে 4,200 টাকার কত পার্সেন্ট হচ্ছে? 252 টাকা। সিম্পল যদি অপশন টেস্ট করি তাহলে আমরা দেখে নেব 6%। 4,200 টাকা 6% মানে 42 × 6। 42 × 6, 4 6 24, 240 আর হচ্ছে 6 দিয়ে 12, মানে 240 টাকা আর 12 টাকা, 252 টাকা হয়ে গেল। আর তা নাহলে আমরা পার্সেন্টেজ করব, 252/4,200 × 100, মানে 4,200 টাকার মধ্যে 252 টাকা সুদ, 1 টাকার মধ্যে কত? 100 টাকার মধ্যে কত? এটা করুন, দেখুন এটাও 6% বেরোবে। আর তা নাহলে আমরা কি করব পরীক্ষার হলে? এই জাস্ট দেখে নেবো কোনটুকু বাড়তি, দিয়ে 4,200 টাকা ঠিক কত পার্সেন্ট হচ্ছে এইটা সিম্পল দেখে নিলাম। অপশন থেকে খুঁজে বার করলাম 8% না 4% না 6% না 3%, তাহলে আরও সহজ হবে, কোনো অসুবিধে নেই। চলে আসুন পরেরটায়। একজন চা ব্যবসায়ী 320 টাকা কেজি দরে দার্জিলিং চা, খুব ভালো কথা, 320 টাকা মানে কম পয়সায় পাওয়া যাচ্ছে। 320 টাকা দামে দার্জিলিং চা এবং 250 টাকা দরে আসাম চা কিনেছে। 250 টাকার আসাম চা কিনে কি করছে? সে মেশাচ্ছে, মিশিয়ে বলছে কি অনুপাতে মিশিয়ে 324 টাকা দরে বিক্রি করলে তার 20% লাভ হবে। এই ধরনের অঙ্কতে আমি কি বলেছিলাম? যে এই যে অ্যালিগেশন অ্যান্ড মিক্সচার আমরা এইখানে যে অ্যামাউন্টটা লিখি, সেইটা হচ্ছে নো লস নো প্রফিট হতে হবে, তবে আমাদের এই রেশিওটা ঠিকঠাক বেরোবে। এই জায়গাটায় নো লস নো প্রফিট যদি না হয়, যদি এমন বলে যে আসাম চা এত টাকা, দার্জিলিং চা অত টাকা, কি অনুপাতে মিশিয়ে এই টাকাটায় 324 টাকা বিক্রি করলে 20% লাভ হবে, তো লাভটাকে বাদ দিয়ে তারপরে এখানে বসাতে হবে। এখন 324 টাকায় যদি আমার 20% লাভ থাকে, তার মানে এখান থেকে 20% লাভ বাদ দিতে গেলে কিভাবে বাদ দিতে হয়? 324 টাকা বিক্রয় মূল্য, সেখানে 20% লাভ ঢুকে আছে, তার মানে ও 120%-এর সঙ্গে সমান। তাই ওকে 120 দিয়ে ভাগ করলাম, 1% মান পেলাম, দিয়ে 100 দিয়ে গুণ করে দিলাম, 100% মান পেলাম। তাহলে এটা কত হবে? একটা শূন্য আমরা কেটে দিলাম, 12 দিয়ে যদি করি, 12 দিয়ে 24 থাকছে কত? 6 আর 2 8, 7 12 84, 27, আর ওদিকে হচ্ছে শূন্য, মানে 270 টাকা। অর্থাৎ এই জায়গাটায় 270 টাকা আমার বসাতে হবে। তারপরে রেশিও করব, 250 - 270 মানের দিকে 20,
আর 320 মাইনাস 270 মানে হচ্ছে 50, তার মানে 20:50 মানে 2:3 হয়ে গেল, ব্যাস আমার অঙ্ক শেষ। কি অনুপাতে মেশাতে হবে? 2:3, বোঝা গেল? 2:3 অনুপাতে, এই 2:3 বলছি, দুঃখিত, 2:5। দেখুন এখনই গোলমাল হয়ে গেছিল। ওহ, পেনটা বড্ড ডিস্টার্ব করছে, লিখতে ভারী সমস্যা হচ্ছে। পেনটা না, বোর্ডটা অত্যধিক পরিমাণে সেন্সার, সমস্যার সমাধান করতে পারছি না। এখন এই প্যানেলটা কিনেই মনে হচ্ছে ভুল হয়েছে, এই কোম্পানির প্যানেলটা ভীষণ বাজে। যাই হোক, আমরা চলে আসি পরেরটায়। এক ব্যক্তি 3 মাসে যা উপার্জন করেন 4 মাসে তা খরচ করেন, তার মাসিক আয় 1000 টাকা হলে বাৎসরিক সঞ্চয়ের পরিমাণ কত? যদি আপনি XY জোট ধরে করতে যান তাহলে একটু পাজলড হয়ে যাবেন। সিম্পল, আপনি নিজেকে সংসারী মানুষ মনে করুন। এক ব্যক্তি 3 মাসে যা উপার্জন করে 4 মাসে সেইটা খরচ করে, তার মানে 3 মাসের ইনকাম দিয়ে ওর 4 মাস সংসার চলে। মাসে ইনকাম কত? 1000 টাকা। তার মানে 3 মাসে আয় করেছে কত? 3 মাসে আয় করেছে 3000 টাকা। এটা দিয়েই সে 4 মাসের সংসার চালিয়েছে। তার মানে 4 মাস তার সংসার চলে 3000 টাকায়, কিন্তু 4 মাসে তার ইনকাম কত? মাসে 1000 টাকা করে হলে 4 মাসে তার ইনকাম হচ্ছে 4000 টাকা। ভাবুন, 4 মাসে তার সংসার চলে 3000 টাকায়। কেন? 3 মাসের আয় দিয়ে 4 মাস চালায়। তার মানে 4 মাসে তার সংসার খরচ 3000, কিন্তু 4 মাসে ইনকাম কত? 4 মাসে ইনকাম 4000। তাহলে সেভিংস কত? সেভিংস হচ্ছে 1000। কত দিনে? প্রতি 4 মাসে গিয়ে 1000 টাকা সেভিংস। তাহলে 1 বছরে কত? 3000 টাকা। 4 মাসে যদি 1000 টাকা সেভিংস হয়, তাহলে 1 বছরে কত টাকা? এই যে তার বাৎসরিক সঞ্চয়ের পরিমাণ কত? সিম্পল 3000 টাকা। আপনি নিজেকে একবার সংসারী মানুষ মনে করুন, তাহলে অঙ্ক শেষ হয়ে যাবে। দেখুন, সময় নষ্ট না করে একদম সরাসরি চলে যাই, কেননা WBP লেডি কনস্টেবল ফর্ম বেরিয়ে গেছে, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, পরীক্ষাও চলে আসবে, এবং মেল কনস্টেবল 10,000 ভ্যাকেন্সি বেরোতে চলেছে ভোটের পরপর। তো যারা মেল কনস্টেবল বা ফিমেল কনস্টেবল যাই আছেন, রীতিমতো তৈরি হয়ে যান, এ সুযোগ ফিউচারে আর আসবে বলে মনে হয় না। ঠিক আছে, দেখুন এই অঙ্কটা, এই যে 59 দাগে ছিল দুটো সংখ্যার যোগফল 1400, বড় সংখ্যাটা 20% হ্রাস করলে এবং ছোট সংখ্যাটা 20% বৃদ্ধি করলে দুটো সমান হয়। আমি যত অঙ্ক দেখেছি এই অঙ্কটা কিন্তু আমার কাছে একদম নতুন মনে হয়েছে। মানে এই যে প্যাটার্ন, এই প্যাটার্নটা কিন্তু খুব বেশি পুরনো নয় এবং খুব বেশি পরীক্ষায় আসেওনি, কিন্তু অঙ্কটা ভীষণ ভালো। কেউ যদি মনে করে আমি অনেকটা সময় ধরে করব, সময় নষ্ট করব, এই অঙ্কটা নিয়ে করতে পারেন। আবার কেউ যদি মনে করেন না আমি কম সময় করব, তাহলে টেকনিক্যালি সেন্স অ্যাপ্লাই করে আপনি কম সময়ে করতে পারেন। অঙ্কটা ইন্টারেস্টিং কোথায়, যে দুটো সংখ্যার যোগফল হচ্ছে 1400। এবার কোনটা কত জানি না, তবে ছোট বড় নিশ্চয়ই আছে। কেননা বড় সংখ্যাটাকে যদি 20% কমাই এবং ছোট সংখ্যাটাকে যদি 20% বৃদ্ধি করি, তবে গিয়ে এরা সমান হয়। তার মানে একটাকে 20% কমাচ্ছি আর একটাকে 20% বাড়াচ্ছি, তবে গিয়ে তারা সমান হচ্ছে। তার মানে সংখ্যা দুটো তো সমান নয়, তারা বড় ছোট তো বটেই। এবার আপনি যদি ধরেন যে একটা সংখ্যা x, তাহলে আর একটা হচ্ছে 1400 মাইনাস x হলো। এবার একজনকে 20% কমান, আর একজনকে মানে একজনকে 20% কমান মানে 80% বানাবেন, আর একটাকে 20% বাড়াবেন মানে 120% বানাবেন। তার মানে একটাকে 80% বানাবেন, একটাকে 120% বানাবেন, দিয়ে সেটাকে সমান করে তবে সমীকরণ তৈরি হবে, তাই না? সিম্পল একটা কথা। তো সেটা তো x ধরবেন মানে বড় হবে, কিন্তু সেটা না ধরে আপনি যদি এই সেন্সটা একটু ডেভেলপ করতে পারেন যে বাবা একটা সংখ্যাকে 20% বাড়াচ্ছি আর একটা সংখ্যাকে 20% কমাচ্ছি, তার মানে একটাকে আমি 120% বানাবো আর একটাকে আমি 80% বানিয়ে দেবো, তাহলে আমি অরিজিনাল সংখ্যা পেয়ে যাব রিভার্সে। তাহলে কি করব, এই 1400টাকে আমরা দুভাগে ভাগ করে নিয়ে ধরি, মানে ধরে নিই একটা সংখ্যা হচ্ছে 700, আবার ওই সংখ্যাটাও 700, কেননা এরা সমান হবে বলেছে। এটাকে আমি 100% ধরলাম। তাহলে এ যদি 100% হয়, তাহলে এর 120% সমান কত? এটা একটা সংখ্যা পাবেন। আবার এই 700কে যদি আপনি 100% ভাবেন, তাহলে তার 80% সমান কত? এটা আপনি আরেকটা সংখ্যা পাবেন। তারপর লজিক ফিট করে দেখুন, তাহলে এটা যদি 100 হয়, এটা দুটো শূন্য তো কেটেই গেল, এরকম 7 12 84 মানে হচ্ছে 840 হচ্ছে একটা সংখ্যা, যেটা বড়টা। আর একটা যে দুটো শূন্য কাটিং কুটিং করে দিলাম, 7 8 56 মানে হচ্ছে 560, এটা হচ্ছে ছোটোটা। ব্যাস দুটো সংখ্যা আপনার বেরিয়ে গেল। দেখুন কত সিম্পল, 700 700 ভেঙে নিলাম, একটাকে 120% বানালাম, একটাকে 80% বানালাম, কেননা ওটাই তো হবে দুটো সংখ্যার অনুপাত। একটাকে 120:80 মানে 3:2 হতেই হবে, তাই নয় কি? এবারে আপনি যদি চেক করতে চান ক্রস ভেরিফিকেশন, যে 840 থেকে তো বড় সংখ্যা, তাহলে এর থেকে 20% কমাবো, আর এই ছোটো সংখ্যা এর সঙ্গে 20% যোগ করব, তাহলে দুটো সংখ্যা সমান হবে বলেছে। এবার এর
20% কমালে কত হবে? এর 20% মানে 10% মানে 84, তাহলে 20% মানে 160, 168। তাহলে এর থেকে যদি আপনি 168 বাদ দেন তাহলে পাবেন কত? 672, তাই তো? 672, 772, 780, 840। হ্যাঁ, ঠিক আছে। এইবার এইটাকেও যদি আপনি কি করেন, এর 20% বাড়ান, তো 560-এর 20% মানে 56 হচ্ছে 10%, 20% মানে হচ্ছে 112, এর সঙ্গে যদি 112 আপনি যোগ করেন তাহলে 560, 660, 670, 672 হয়ে গেল। এই দেখুন, এই দুটো সংখ্যা সমান হয়ে গেল। তার মানে এগুলো তো আপনি সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য চেক করলেন, তো পরীক্ষার হলে করবেন না, তাই নয় কি? পরীক্ষার হলে সিম্পল দুটোকে 700-তে ভেঙে দিন, একটাকে 120% বানিয়ে দিন, একটাকে 80% বানিয়ে দিন, সংখ্যা দুটো পাবেন। এবার যদি বলেন 120 আর 80 কেন হলো, বিষয়টা খুব একটু মন দিয়ে শুনবেন। একটা বড় সংখ্যাটাকে যদি 20% কমাই মানে 80% বানিয়ে দিই, আর ছোট সংখ্যাটাকে যদি 20% বাড়াই মানে 120% বানিয়ে দিই, তবে দুটো সংখ্যা সমান হয়, মানে এই দুটো সংখ্যা একে অপরের উল্টোটা হবে। যাকে কমালে সমান হয় সে তো নিশ্চয়ই বড়, আর যাকে বাড়ালে সমান হয় সে তো নিশ্চয়ই ছোট। তার মানে একটা 120, 180, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আশা করি বুঝতে অসুবিধে হয়নি। চলে যাই নেক্সট অঙ্কতে। এই অঙ্কটা তো মানে যারা চাকরির প্রস্তুতি নেয় তারা ক্লান্ত হয়ে যায় অঙ্কটা করতে করতে, কিন্তু এর ভ্যারাইটিস স্টাইল আছে। এই অঙ্কটা বিভিন্ন মানুষ বিভিন্ন স্টাইলে করে, দেখবেন এক একজন এক এক রকম ফর্মুলা ইউজ করছে, কিন্তু আমি ওইটাতে যাই না। 3-4 রকম পদ্ধতি আছে, আমি ইউটিউবে করেছি 3-4 রকম পদ্ধতি। এগুলো শুধু এরকম না, এখানে ভ্যারাইটিস সংখ্যা চেঞ্জ করে করে বিভিন্ন রকম। তো সেটা না করে আমি লাস্টে যেটা সবাইকে বলি, সবসময় চেষ্টা করবেন কনসেপচুয়ালে আসা। মানে এটাকে দেখুন, একটা সিম্পল একটা পূর্ণ সংখ্যা, যার কিন্তু কিছু নাই, তার সঙ্গে একটা গুণ আছে, কিন্তু পূর্ণ সংখ্যাটা এই বাবা জীবন আর এই বাবা জীবন একই, এ আলাদা। অনেক সময় এখানেও 99 থাকতো অনেক অঙ্কতে, আবার এই আমাদের আজকের অঙ্কতে এখানে 99 নাই, তো সেটা নিয়ে আমাদের দুঃখ পেয়ে লাভ নাই, তাই না? আমাদের যেটা আছে আমরা সেটা নিয়ে দেখি। ঠিক, এইটাকে আপনি সিম্পল একটা সংখ্যা ভাবুন, মনে করুন 4/2 ইন্টু 3। একবার তাকিয়ে দেখুন আমার এই সংখ্যাটার সঙ্গে সমান, মানে এর মধ্যে যা লজিক আছে, এইটা আলাদা এইটা আলাদা, এই দুটো আবার একই। দেখুন এই দুটো আমি একই করেছি, এইটা আলাদা, এইটা আমি আলাদা লিখেছি, মানে একদম এটারই একটা লজিক আমি এখানে দেখিয়ে দিয়েছি। তাহলে এটা আমাদের যদি পড়তো, তো ক্লাস 2 এর অঙ্ক দিলে তো ক্লাস 2 এর ছেলেরাও করে দেবে। এটা কি করবে, এইটা করবে 3-4 12 আর 2 হচ্ছে কত, 12 আর 2 14, 14/3 করবে, দিয়ে ইন্টু কী করলো, ইন্টু 3 করে এই 3 কেটে দিল। তার মানে আপনি শিওর হয়ে যান যে এই 3 আলটিমেটলি কেটে যাবে, উত্তরেও আসবে না। তার মানে এই 99 আলটিমেটলি কেটে যাবে, উত্তরে আসবে না, এটা আপনার মাথায় রাখতে হবে। এবার যেটা উত্তর হবে সেটা কোনটুকু, জাস্ট 4-এর সাথে এটা গুণ করে এইটা যোগ, 4-3 12 আর 2 14, এটাই তো উত্তর, এই যে 14। তার মানে আমি এইটার সাথে যদি এইটা গুণ করি আর এইটা যদি যোগ করে দিই, তাহলে কিন্তু আমার উত্তর হয়ে গেল। এই জায়গাটা যদি আপনি ক্লিয়ারলি একটু বুঝতে পারেন তাহলে হয়ে গেল, আপনার আর কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। এইটার সাথে এইটা গুণ করে এটা যোগ করব, সেটা হবে উপরে মানে উত্তর, আর এইটা তো এরকম কেটেই যাবে শেষ পর্যন্ত। তাহলে উত্তর কি দেখুন, 999। মানে আমাকে অঙ্কটা পেলেই ভাবতে হবে এরকম, 999 ইন্টু 99, তার সঙ্গে যোগ কি হবে, তার সঙ্গে যোগ হবে 98। এটা যার উত্তর বেরোবে সেটাই হচ্ছে ফাইনাল উত্তর। এবার আমরা এটাই একটু স্টাইলে করব। 999 ইন্টু 99 জানি না, মানে 999 ইন্টু 99 যদি গুণ করতে বলি তাহলে আমার দিন শেষ হয়ে যাবে, কিন্তু গুণটা আমরা স্টাইলে করব। কীরকম, এটাকে ভাববো 999টা 99, তাই তো? 999 ইন্টু মানে 2 ইন্টু 3 মানে, বা 10 ইন্টু 2 মানে কি হয়, খেয়াল করবে, 10 ইন্টু 2 মানে দুটো 10-এর যোগফল, অথবা 10খানা 2-এর যোগফল। তো এইখানে 999 ইন্টু 99 আছে, আমরা কি ভাববো, 999টা 99, সেটা না ভেবে আমি 1000টা 99 ভাববো আগে, দিয়ে ওই যে একটা 99 আমি বাড়তি ভাবলাম সেই 99টা বাদ দিয়ে দেবো, বাদটা যাতা হয়ে গেল, একটা 99 বাদ দিয়ে দিলাম। তাহলে কী হলো, এই গুণটারও যা রেজাল্ট আমার এইটুকুরও তাই রেজাল্ট। খেয়াল করুন, এখানে 999টা 99 ছিল, আমি 1000টা 99 ভেবেছি আর একটা 99 বাদ দিয়ে দিয়েছি, হয়ে গেল। আর এই প্লাস 99 যে 98 যেমন ছিল তেমন রেখে দিলাম। তাহলে আমার কি দাঁড়ালো, ফাইনালি কি দাঁড়ালো, এই গুণটা তো আমার খুব সহজে, তো কেউ আমাকে বলে দেবে না, এমনিই পারবো। 99 ইন্টু এইটা মানে 99,000, 3টে শূন্য বসে গেল। আর এই বাবা জীবনকে দেখুন, একে এর সাথে ভাবুন, 99 মাইনাস 98 প্লাস, মানে এখান থেকে -1, কত সহজ হয়ে গেল। তাহলে 99,000 থেকে যদি আমরা 1 বাদ দিই, ফাইনাল উত্তর কত হবে,
এই যে এটা এই 99 লিখছি, কোথায় গেল 98, 98,000, হ্যাঁ হ্যাঁ 999, এটা 99,000 আছে, তার থেকে একবার দেবো, তাহলে 98,999। এইটা ভাবতে কিন্তু আপনার খুব বেশি সময় লাগার কথা নয়, এটা আমার বক্তব্য। আমি জানি এইটা ইন্টু এইটা প্লাস এইটা, এর মধ্যে কী এমন আছে। অন্য অনেক রকম লজিক আপনি ইউটিউবের ভিডিওতে পাবেন, অনেক মাস্টার দেখবেন করাবে। আমিও 4-5 রকমভাবে করিয়েছি, ইউটিউবে আমার পুরনো যে ভিডিও আছে সেখানে দেখবেন 4-5টা পদ্ধতিতে আমিও করেছি। সবাই যেগুলো করেছে সেগুলোও দেখিয়েছি, যেগুলো যত শর্টকাট সেগুলোও দেখেছি। এটা আমার একদম কনসেপ্ট, সিম্পল কনসেপ্ট, সেটা আমরা সবাই জানি ছোটোবেলা থেকে। চলুন এবার পরেরটাই যাই। এ ক্লাস 2 এর অঙ্ক দিয়েছে, একদম ছোটো ছেলের অঙ্ক দিয়েছে, প্রত্যেকে জানেন এটা। 1 2 3 4, 1 2 3 4 মানে 1234। এর ডান দিকে কোন অঙ্ক বসালে, মানে এই জায়গাতে স্টারের জায়গায় কোন অঙ্ক বসালে সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। এবার 9 দ্বারা বিভাজ্য হওয়ার সূত্রটা নিশ্চয়ই মনে আছে, আমার বিভাজ্যতা চ্যাপ্টারে নিশ্চয়ই আপনারা গেছেন। 9 দিয়ে ভাগ করার নিয়ম কি? নিয়ম হচ্ছে সবকটা ডিজিটের যোগফল যদি 9 দিয়ে ভাগ করলে মেলে তাহলে পুরোটাই মিলবে। এখন এই হচ্ছে 1 আর 2 3, 3 আর 3 6, আর 4 10, তাহলে 10 হলো। আর এইখানটায় কত হলে সে 9 দ্বারা বিভাজ্য হবে? নিশ্চয়ই এইখানটায় 8 হতে হবে। এই জায়গাটা কত হবে তো খেয়াল করে নিয়ে, যেটা 8, তাহলে কি বলে 18 হয়ে যাবে। কারণ 1 আর 2 3, 3 আর 3 6, 6 আর 4 10, আর 8 18, যেটা 9 দ্বারা বিভাজ্য। সিঙ্গেল ডিজিট বসাতে হবে, তার বেশি তো উপায় নাই। তাহলে একমাত্র 8ই আছে, যেটা ওখানে বসালে সেটা 9 দ্বারা বিভাজ্য হবে। ব্যাস হয়ে গেল উত্তর। চলে আসুন নেক্সট। এটাও ক্লাস 2 এর অঙ্ক। যারা লসাগু গসাগু চ্যাপ্টার করেছেন তাদের জন্য এটা ক্লাস 2 এর অঙ্ক মনে হয়। দুটি সংখ্যার লসাগু 1050, গসাগু 35, মানে HCF যেটা, এইটা ব্র্যাকেটটা উঠে গেছে। এই কোশ্চেনে সুন্দর করে বাংলার সাথে ইংরেজি পাঞ্চ করে করে দেওয়া ছিল। একটা সংখ্যা 210 হলে অন্যটা কত। এটা ছোটো ছেলের অঙ্ক। লসাগু 1050 ইন্টু গসাগু, ছোট্টবেলায় শিখেছি সূত্র, দুটোর গুণফল সমান সংখ্যা দুটোর গুণফল। তাহলে লসাগু ইন্টু গসাগুকে একটা সংখ্যা দিয়ে যদি ভাগ করি তাহলে আরেকটা সংখ্যা তো পাবো। কাটবো, 35-এর ডবল হচ্ছে 70, 70-এর 3 গুণ এইটা, তার মানে বাস্তবে 35-এর 6 গুণ হচ্ছে এইটা। এটাও কাটাকাটি করার একটা রাস্তা। 35 দিয়ে একবারে কাটবেন, দেখুন কীরকম। 35-এর ডবল তো 70, 2 গুণ করলে 70, তার 3 গুণ করলে 210, 3 সাথে 21, তাহলে 2 গুণের 3 গুণ মানে 6 গুণ, তার মানে 35 ইন্টু 6 মানে 210। এবার এইটা যদি কাটি তাহলে সিম্পল একটা আপনার একটু কষ্ট হবে, 175, তাও খুব একটু কষ্ট হওয়ার কথা নয়। এই একটা ভাগ করলেই হয়ে গেল, উত্তর হচ্ছে 175, তাই না? চলে আসি নেক্সট। অঙ্কটা ভীষণ সুন্দর, যে পদ্ধতিই করাক না কেন। আমি যে পদ্ধতিতে ইউটিউবে আপনাদেরকে করিয়েছি সেটা যারা দেখেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা জলখাবার মনে হবে। কীরকম? একটা আয়তকার মানে রেক্ট্যাঙ্গুলার মাঠের দৈর্ঘ্য এই রে পন্থের হয়ে গেছে, তার প্রস্থের 1.5 গুণ, মানে একটা আয়তকার মাঠ মনে করুন। এইটা হচ্ছে আয়তকার মাঠ। এর দৈর্ঘ্য বলছে প্রস্থের 1.5 গুণ, মানে প্রস্থ যদি 1 হয় তাহলে দৈর্ঘ্য হচ্ছে 1.5 হলো। প্রস্থ যদি 1 হয় তাহলে দৈর্ঘ্য 1.5। তাহলে অনুপাত আমরা কি করে করি? অনুপাতটা 1 আর 1.5 না রেখে 1টাকে 2 করব, 1.5টাকে 3 করব। এই যে এইটা একই ব্যাপার, মানে দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত তাহলে 3:2। তাহলে আমার হিসেবে দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 3:2। ওরা আর কি বলেছে, এর যদি পরিসীমা 600 মিটার হয় তাহলে ক্ষেত্রফল কত? এখন আমার যেটা দৈর্ঘ্য এবং প্রস্থ, মানে আমি লেন্থ ইজ টু ব্রিথ আমি যদি বলি, তাহলে 3:2 আমি পেলাম দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত। আমার হিসেবে দৈর্ঘ্য 3 আর প্রস্থ যদি 2 হয় তাহলে পরিসীমা কত? 3 আর 3 6, 2 আর 2 4, 6 আর 4 10। তাহলে আমার হিসেবে কত? আমার হিসেবে হচ্ছে 10 অনুপাত। ওরা কত বলছে? ওরা বলছে 600। ব্যাস, তাহলে 10 অনুপাত মানে যদি 600 হয় তাহলে 1 অনুপাত মানে কত? 1 অনুপাত মানে 60। ব্যাস হয়ে গেল, 1 অনুপাত মানে 60। এবার ভাবুন, যাকে আমি 3 অনুপাত ভেবেছিলাম, এইটাকে মুছে দিই, লিখবো যেহেতু, যাকে 3 অনুপাত ভেবেছিলাম সে বাস্তবে 3 6 18 মানে 180, আর যাকে 2 অনুপাত ভেবেছিলাম সে 60 2 120। এইটা হয়ে গেল আমার অরিজিনাল দৈর্ঘ্য প্রস্থ। তাহলে দেখুন চিন্তার কোনো বিষয়, আমি অঙ্ক রিডিং পড়বো এখানেই শেষ হয়ে যাবে। যখন আমাকে দৈর্ঘ্য বলেছে 1.5 গুণ কার থেকে? প্রস্থর থেকে। তো প্রস্থ যদি 1 হয়, দৈর্ঘ্য হচ্ছে তাহলে 1.5। এটাকে একটু রেকটিফাই করে নিয়ে দশমিকে তো রাখতে নেই অনুপাত, তাহলে আমি প্রস্থকে 2 ভাবলাম, দৈর্ঘ্যকে 3 ভাবলাম, তাহলে অনুপাত 3:2। 3 আর 2 যদি অরিজিনাল হয় তাহলে পরিসীমা কত? দুটো দৈর্ঘ্য দুটো প্রস্থ মানেই তো পরিসীমা। এইটা 3, এটা 3 6, এটা 2 8, এটা 2 10। তাহলে আমার হিসেবে অনুপাত হচ্ছে 10। ওরা বলছে না গো 600,
তা 10 মানে 600 মানে কগুণ, 60 গুণ, 1 মানে হচ্ছে 60। তাহলে যাকে 1 অনুপাত মানে 60 বেরোলো, এবার যাকে আমি 2 অনুপাত ভেবেছিলাম সে হচ্ছে 120, যাকে 3 অনুপাত ভেবেছিলাম সে হচ্ছে 180, 318 হয়ে গেল। এবার এই যেই আমি পেলাম দৈর্ঘ্য আর প্রস্থ অরিজিনাল, জানতে চাইছে কি ক্ষেত্রফল, তার মানে সিম্পল 180 ইন্টু 120। এবার 180 ইন্টু 120 করতে গিয়ে ভাবছি এ সর্বনাশ কী হয়ে গেল, 180 আর 120 গুণ করবো না, চিন্তা করবেন না। প্রথম কাজ হচ্ছে 18 ইন্টু 12 করুন। এই যে 180 শূন্য আর এই শূন্য মানে দুটো শূন্য লাস্টে বসিয়ে দিনে তো আমাদের ছোট্টবেলায় শিখেছি। এবার 18 ইন্টু 12, 18 ইন্টু 12কে যদি আপনি ভাবেন কঠিন তাহলে কঠিন, নাহলে আমার মতো ভাবুন। 18 ইন্টু 12 না ভেবে, মানে 12খানা 18 না ভেবে আপনি 10টা 18 আর 2টো 18 ভাবুন। 10টা 18 মানে 180, 2টো 18 মানে 36, 180 আর 36 216 হয়ে গেল, ব্যাস। তার মানে গুণটা হয়ে গেল 216, তারপরে দুটো শূন্য, মানে টোটাল ক্ষেত্রফল 21,600। এই যে গুণটা আমি যেভাবে করলাম, দেখবেন আমি ইউটিউবের ভিডিও করার সময় এরকমভাবে গুণ করি, গুণ যোগ বিয়োগ যা পাই, মানে আমাকে তো কেউ দেখতে আসবে না যে আমি গুণটা খাতায় লিখে করলাম না মাথায় লিখে করলাম, কেউ দেখতে আসবে না। ফলে আমার নিজের স্টাইল, আমার নিজের যেটা সহজ মনে হয়, আমি গোটা পারি না ভাই, কি করব, আমি কেটে 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 ছোট ছোট করে করি। আপনারাও ছোট করে করবেন, ভাল লাগবে আশা করি। ঠিক আছে, নেক্সট দেখুন, এ তো আরও সুন্দর। আমি এই অঙ্কগুলো ইউটিউবে করিয়ে করিয়ে একেবারে পচিয়ে ফেলেছি। একটা দিনে এর উপরে গোটা 10খানা করে অঙ্ক করিয়েছি এগুলো। একটা বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? বর্গক্ষেত্রের বাহু হোক, আয়তক্ষেত্রের বাহু হোক, এরকম বলছে প্রতিটা বাহু যদি 10% বাড়াই, তো এই ধরনের অঙ্কতে আমি ভাবতে বলেছিলাম সব সময় কিচ্ছু করবে না, চোখ কান বন্ধ করে বর্গক্ষেত্রের একটা বাহু 10 আর একটা বাহু 10। আয়তক্ষেত্রে হলেও একই ধরতে, আমি শিখিয়েছি দেখবেন ইউটিউবে। তাহলে ক্ষেত্রফল কত বর্গক্ষেত্রের? বাবা জীবন 100, পুরনোটা। নতুনটা বলেছে বর্গক্ষেত্রের প্রতিটা দৈর্ঘ্য কি হয়েছে, 10% করে বেড়েছে। এই বাবা গো, তো দেখে তো বর্গক্ষেত্র মনে হচ্ছে না, কিছু মনে করবেন না, আয়তক্ষেত্র টাইপের হয়ে গেছে, কিন্তু এটা বর্গক্ষেত্র। হ্যাঁ, তাহলে 10% বেড়েছে, মানে 10-এর 10% কত? 1। তাহলে টোটাল কত হবে? 11। দেখুন, 10-এর 10% যদি বাড়ে, 10-এর 10% মানে 1, তাহলে হয়ে গেছে 11। এইটা বাহুটাও কিন্তু হয়ে গেছে 11। তাহলে নতুন ক্ষেত্রফল 11 11 121 হয়ে গেল নতুন ক্ষেত্রফল। পুরনো কত ছিল? 100। তাহলে বেড়ে হয়েছে কত? 121। তাহলে বেড়েছে কত? বেড়েছে 21। এটাই কি পার্সেন্টেজ? হ্যাঁ, এটাই হচ্ছে পার্সেন্টেজ। কেন? কারণ হচ্ছে বেসটা 100, এই যে 100তে বেড়েছে 21, তাহলে ওটাই পার্সেন্টেজ। ঠিক আছে, আমি এই প্রসঙ্গে বলে রাখি, আয়তক্ষেত্রেও যদি এটা থাকতো, আপনার মনে হতে পারে আয়তক্ষেত্র দুটো বাহুই কি 10-10, আপনি ধরে নেবেন 10-10, একই অঙ্ক, সেম, কোনো ফারাক নাই। আয়তক্ষেত্র এটাও 10 ওটাও 10, যদিও বর্গক্ষেত্রের সঙ্গে তার বৈশিষ্ট্যের মিল নাই, তবুও আপনি অঙ্কের খাতিরে ধরে নেবেন, এটা কেউ দেখতে আসবে না। যদি অসুবিধে হয় আমার ইউটিউবের ভিডিও দেখবেন, আরও আছে। ঠিক আছে, নেক্সট অঙ্কটা দেখুন, এটা বেশ ভালোই। আমি একদম এই ভাষার অঙ্ক করাইনি, কিন্তু স্টাইলের অঙ্ক প্রচুর করিয়েছি। সেটা হচ্ছে একটা শ্রেণীতে টোটাল 81 জন বালকের মধ্যে 81 জন টোটাল আছে, এটা মাথায় রাখতে হবে। তার মধ্যে 66 জন ফুটবল এবং 32 জন ভলিবল খেলতে পারে, এবং 6 জন কোনো খেলাই জানে না, সে কোনো খেলাই খেলতে পারে না। তাহলে আমি এই ধরনের অঙ্কতে কি করি, এরকম একটা রসগোল্লা কি আপনাদের মনে পড়ছে, দিয়ে টোটাল হচ্ছে 81 জন, এটা মাথায় রাখতে হবে আমাকে, টোটাল 81 জন। এর মধ্যে 66 জন বলছে ফুটবল খেলে, মোটামুটি ধরে নিচ্ছি 66 জন, এটা হচ্ছে ফুটবলের ঘর, ফুটবল। কতজন? 66 জন। আর কি বলছে? আর বলছে 32 জন ভলিবল খেলে, মোটামুটি 32 জন ভলিবল খেলে, কিন্তু 6 জন কিছুই খেলে না, মানে 6 জনের জন্য একটা জায়গা রাখতে হবে। 32 জন মনে করুন এরকম, না ছবিটা একটু বড় করতে হবে, তাহলে ছবিটা ভাল লাগবে। একটু বড় করি, হ্যাঁ। 66 জন মানে এইরকম, এতটা নি 66। এবার একটু কালিটা পাল্টে নিই। এটা হচ্ছে ফুটবল খেলে, আর এইটা হচ্ছে 32, এটা করছি 32। এটা কি খেলে? এটা হচ্ছে ভলিবল, তাই তো? আচ্ছা, এটা ভলিবল খেলে এরা। এই ছবিটা যদি আঁকতে পারেন তাহলে খুব ভালো। আর এইখানে যে 6 জন আছে, এরা কিছুই খেলে না। কালি কি পাল্টিয়ে দেবো? কালি আর কি আছো বাবা? আর ব্লু আছে, ঠিক আছে। এই 6 জন এরা কিন্তু কিছুই খেলে না, এইটা আপনাকে মাথায় রাখতে হবে যে এরা কিচ্ছু খেলে না। তাহলে দেখুন, 66 জন ফুটবল খেলে, 32 জন ভলিবল খেলে, 6 জন কিছুই খেলে না। তার মানে এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু দুটোই খেলে। এইটা আপনাকে বার করতে হবে। কেন বললাম আমি? কারণ হচ্ছে টোটাল 81 জন, 66 জন যদি ফুটবল খেলে
32 জন যদি দুটো খেলাই খেলে, 6 জন যদি কিছুই না খেলে, তাহলে টোটাল কতজন এখানে খেলার গল্প? 60, 38, 90, 96, 98 আর 6 104, 104 জন হয়ে গেল। তখন মনে হচ্ছে এই রে, টোটাল ছেলে তো আছে 81 জন, এই 104 জন কোথা থেকে এলো? 66 জন ফুটবল খেলছে, 32 জন ভলিবল খেলতে পারে, আর 6 জন কিছুই পারে না, তার টোটাল তো 104 জন হয়ে গেল। 104 জন তো নাই। তখন আপনাকে ভাবতে হবে, ছবিটা আমি আগে এঁকেছি তাই, তখন আপনাকে ভাবতে হবে যে নিশ্চয়ই দুটো খেলাই খেলে এমন লোক কিছু আছে, সেইটা খুঁজে বার করতে হবে। সেইটা হচ্ছে এই জায়গাটা। তাহলে সেটা তাকে কোথা থেকে পাবেন? এই 104 থেকে আপনি বাদ দেবেন 81, তাহলে থাকছে কত? 23। এই 23 জন হচ্ছে এই জায়গাটা ধরে বসে আছে। এই 23 জন কে? এই 23 জন হচ্ছে এই জায়গাটা। যা সর্বনাশ করেছে, লাল কালি দিয়ে দিচ্ছি, অত মুছে গেল গো। হ্যাঁ, তাহলে এই জায়গাটা হচ্ছে 23 জন। এটা আমাকে মাথায় রাখতে হবে, যেটা দুটো খেলাই খেলে। কি কল? ফুটবল আর হচ্ছে ভলিবল, দুটোই খেলে, ফুটবল প্লাস ভলিবল। আমাদের অঙ্ক কি জানতে চেয়েছিল? কতজন বালক উভয় খেলাই খেলতে জানে? সেটা হচ্ছে ওই লাস্টে 23 জন। এইটা একটু ক্লিয়ারলি বুঝুন। টাইম তো অনেক হচ্ছে বুঝতে পারছি, কিন্তু আসলে আমাদের উচিত হচ্ছে, যদিও আমি বেসিকের দিকে যাচ্ছি না, কেননা এই যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো যদি আমি অ্যানালাইসিস করি, 10টা অঙ্ক অ্যানালাইসিস করলে আমি 40খানা অঙ্ক বানাতে পারি। এটা আমি ক্লাসেও করে থাকি, আমাদের যে পেড ব্যাচগুলো রয়েছে সেখানেও করি, বা ইউটিউবে দেখবেন আমার পেড ব্যাচে যে আলাদা পড়াই তা নয়, পেড ব্যাচেও যা আমার ইউটিউবের ভিডিওতেও তাই। কোনো জায়গাতেই কঞ্জুসি করি না। যখন পড়াই তখন মন দিয়ে যেটুকু আমি পারি আমি সেটুকুই বোঝানোর চেষ্টা চালাই, তো আমার পেড ব্যাচে হোক আর ফ্রি ব্যাচে হোক, সেটা বিষয় নয়। তো এই অঙ্কগুলো সবসময় কি একটু সময় বেশি পেলে একটা অঙ্ককে ভেঙে 4খানা করা যায়। এর মধ্যে যত রকম প্যাটার্ন আছে, আর কীভাবে এর উত্তর জানতে চাইতে পারতো, বা এই অন্যান্য অপশানগুলোকে উত্তর বানাতে গেলে ডেটাতে কোন ধরনের পরিবর্তন আনতে হতো, এইগুলো যদি আপনি করতে থাকেন তাহলে প্রচুর অঙ্ক শিখবেন। 10খানা অঙ্ককে ভেঙে দেখলেন আপনি 40খানা অঙ্ক শিখে গেছেন। এটা খুব প্রয়োজন, তাই না? এবার আমি এইখানটায় আসি। ফুটবল খেলছিলাম 66 জন, 32 জন খেলছিলাম ওইটা, তাহলে 66 আর 32 হচ্ছে 60, 38, 90, এটা 98 জন এখানেই হয়ে গেল। আপনার একটা প্রশ্ন থাকার কথা না, 66 আর 32 যোগ করলে এখানেই তো হয়ে গেল 98। কী একটা অদ্ভুত ব্যাপার, আছে 81 জন। তখন ভাবতে হবে এ বাবা দু দলেই আছে, তার মানে এই 23 জন, এই 23 জনের সাথে এইখানে যারা আছে টোটাল 66-র মধ্যে 23 আছে, এই দুটো জায়গা মিলে 66। তাহলে 66 জন খেলছে ফুটবল, এদের মধ্যে থেকে যারা ফুটবল খেলছে তাদের মধ্যে 23 জন এরা আবার ভলিবলের টিমেও ঢুকে পড়েছে। ওরা ভলিবলও খেলে, আবার শুধু ভলিবল এই জায়গাটা খেলে, শুধু ফুটবল এই জায়গাটা খেলে। এইটাই হচ্ছে ব্যাপার, তাই না? লোক বেশি হয়ে যাচ্ছে মানেই জানতে হবে উভয় খেলা খেলছে, এই হচ্ছে ব্যাপার। নেক্সট, দুটি সংখ্যার, আজকের এই প্যাটার্নের লাস্ট অঙ্ক, সময় পার হয়ে যাচ্ছে। দুটি সংখ্যার সমষ্টি 144 এবং অন্তর হচ্ছে 36। অন্তর মানে কি? অন্তর মানে অনেকে বলবে বিয়োগ, না বিয়োগ নয়, অন্তর মানে মন। অন্তর মানে হচ্ছে মন। তাহলে দুটি সংখ্যার সমষ্টি বা যোগফল হচ্ছে 144 এবং অন্তর বা বিয়োগফল হচ্ছে 36। এই যদি হয় তাহলে সংখ্যা দুটি কি কি? এই ধরনের অঙ্ক তো প্রচুর করানো হয়েছে, এবং দেখবেন আপনারা যে কত রকম পদ্ধতির হয়। প্রথমত দুটি সংখ্যার যোগফল যদি বলে, তার মানে হচ্ছে x + y, এটা সমান 144। বাজে, আমি আপাতত আপনাদেরকে 3টে পদ্ধতি দেখাচ্ছি, তার থেকে যেটা শর্ট থেকে সহজ মনে হয় সেটা দেখবেন। যেটা নর্মাল নিয়ম, x + y, দুটি সংখ্যার যোগফল হচ্ছে 144, মানে x + y সমান 144। এটা সমীকরণ 1, 1 নম্বর সমীকরণ। ফের দুটি সংখ্যার অন্তর মানে বিয়োগফল, আমি ধরে নিলাম দুটো সংখ্যা x আর y, এটা মানে হচ্ছে 36। এটা হচ্ছে কি? এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এটা আমাদের স্কুলের পদ্ধতি, ছোটোবেলার পদ্ধতি। এইবারে 1 নম্বর সমীকরণকে এটা দিয়ে গুণ করে পাই, 2 নম্বর সমীকরণকে ওটা দিয়ে গুণ করে পাই, মানে কাটতে হবে, এখানে কিছুই গুণ করতে হবে না যদিও। দিয়ে আমরা ওয়াইটাকে কাটলাম, এক্সের মান বেরোলো, সেই এক্সের মানটা গিয়ে 1 নম্বর সমীকরণ বা 2 নম্বর সমীকরণে পুট করলাম, দিয়ে আরেকটা মান পেলাম। এইভাবে আমরা এক্স আর ওয়াইয়ের মান পেতে পারি। এই অপনয়ন পদ্ধতিতে সমাধান করা, যেহেতু এক্স আর ওয়াই দুটো আননোন ফিগার একই সমীকরণের মধ্যে বা একই অঙ্কের মধ্যে, তাহলে দুটো সমীকরণ বানাতে হবে এবং সেটা অপনয়ন পদ্ধতিতে সমাধান করাতে হবে। এই কারণেই অপনয়ন পদ্ধতি তৈরি হয়েছে। মানে একই অঙ্কের মধ্যে যদি দুটি আননোন ফিগার ধরতে হয়, অ্যাজাম্পশন করতে হয়, তাহলে তার উত্তর বার করতে গেলে একমাত্র যে পদ্ধতি তার নাম হচ্ছে অপনয়ন। সেক্ষেত্রে এক্স আর ওয়াইয়ের মান বার করবো। এই অঙ্কটার ক্ষেত্রে সহজ হবে, কেননা ডেটাটা খুব ছোটো ছোটো। এটা একটা পদ্ধতি।
2 নম্বর আপনি ইউটিউবে দেখবেন অনেক প্রায় সমস্ত টিচারই এটা করান, সবাই এক প্রকার সবাই, যে এই যে দুটি সংখ্যার যোগফল আর দুটি সংখ্যার বিয়োগফল বলেছে, বড় সংখ্যাটা বের করার নিয়ম হচ্ছে এই যে যোগফল যুক্ত বিয়োগফল বাই 2, এটা হচ্ছে বড়টা, আর ছোটটা বার করার নিয়ম যোগফল বিযুক্ত বিয়োগফল বাই 2, এটা হচ্ছে ছোটটা। এবার এইটা যোগ এইটা মানে 140 আর এদিকে 30 70, 180 বাই 2 তার মানে হচ্ছে 90, এটা হচ্ছে বড়টা। তাহলে 90 যদি বড়টা পাই তাহলে আর 54 আর 144 হচ্ছে টোটাল, তাহলে 54 পাবো ছোটোটা, এটা এমনিই বার করা হয়ে যায়, ফর্মুলা দরকার হয় না। কিন্তু তবু একবার দেখি, এই 144 থেকে 36 বাদ দিলে কত হচ্ছে 108, 108কে 2 দিয়ে ভাগ করলে 54, তাহলে এই দুটো সংখ্যা আমরা পেলাম। এটাও একটা পদ্ধতি, এটাও একটা পদ্ধতি, দুটোই কিন্তু ভীষণ কম সময়ের, কোনোটাই যে বেশি সময় লাগবে তা নয়, ঠিক আছে। এইবার দেখুন, আমি যেটা বলি এই পদ্ধতিটা কেন আমি অ্যাপ্লাই করতে বলি, কেননা অন্যান্য অনেক অঙ্ক আছে যেখানে আপনি এই পদ্ধতি অ্যাপ্লাই করলে কম সময়ে বেঁচে যাবেন। সেটা হচ্ছে দুটো সংখ্যার যোগফল 144, তাহলে আমি ভেবে নেব এই যে দুটো সংখ্যার যোগফল 144, একে হাফ হাফ করে দেবো, প্রথমেই ভেবে নেব দুটোই হাফ হাফ। তাহলে 144-এর অর্ধেক করলে কত হয় 72, আর এদিকেও 72 হলো। এই 72 সিং আঁকছি আর দাগ কীরকম হচ্ছে 72 আর হচ্ছে 72, এইবার এটাও 72 ওটাও 72, তাহলে যোগফল 144 ম্যাচ করলো। কিন্তু এদের মধ্যে যে অন্তর মানে বিয়োগফল এ তো শূন্য, তাহলে আমার তো অঙ্কের সাথে মিললো না। ওরা অন্তর কত বলেছে 36, তাহলে আমরা কি করব, এই দুজনের মধ্যে দুটো সংখ্যাকে এমনভাবে ছোট বড় বানাবো, এখন দুজনেই সমান আছে, কিন্তু দুজনকে এমনভাবে ছোট বড় বানাবো যেন ওদের অন্তর মানে হৃদয় মানে বিয়োগফল যেন 36 হয়। তো দুটো সংখ্যার মধ্যে এখন হচ্ছে বিয়োগফল শূন্য, যদি বিয়োগফলটাকে 18 বানাতে হয়, এই 36 বানাতে হয়, তাহলে একজনের কাছ থেকে 18 কেটে আর একজনকে দিতে হবে। খেয়াল করুন, প্লাস মাইনাস 18 করতে হবে। কেন বললাম, দুজনের মধ্যে গ্যাপ যদি 4 বানাই তাহলে 2 কেটে একে 2 দেবো। দেখুন এদের দুজনের মধ্যে গ্যাপিং আমি 36 বানাতে চাইছি, তাহলে একজনের কাছ থেকে যখন 18 কেটে নিলাম অটোমেটিক 18 বড় হয়ে গেল, সেই 18 যখন এর সাথে জুড়ে দিলাম তখন এ 36 বড় হয়ে গেল, তার মানে দুজনের মধ্যে গ্যাপ 36 হয়ে গেল। যদি এর সাথে 18 যোগ করি তাহলে হয়ে যাচ্ছে 90, আর এর থেকে 18 যদি বাদ দিই তাহলে হয়ে গেল 54। ব্যাস, একটা সংখ্যা হচ্ছে 90 আর একটা সংখ্যা 54। এই যে কনসেপ্টটা কারো ক্ষেত্রে মনে হতে পারে যে এটা একটু কেমন লাগলো, কিচ্ছু ভাবার দরকার নেই। বড় সংখ্যা মানে যোগফলটাকে হাফ হাফ চিরে দিন, দিয়ে যেটা বিয়োগফল ওর হাফ নিন, একজনের কাছ থেকে হাফ কেড়ে আর একজনকে হাফ দিন। তো হাফ কেড়ে এর থেকে হাফ কেড়ে নিন, মাইনাস 18 করুন, দেখুন 54, এর সাথে প্লাস 18 করুন, দেখুন 90 হয়ে গেল। বোঝা গেল, অঙ্ক শেষ, আর কিছু নাই। এই পদ্ধতি আপনাকে ফিউচারে অনেক কাজে দেবে। যে 20 বছর পূর্বে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত ছিল 4:1। আমাদের কি দেখতে হবে, যে পিতা এবং পুত্রের যে বয়সের অনুপাত ছিল 4:1, সেটা কখন, সেটা হচ্ছে 20 বছর আগে। এখন এটা আমাকে মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে 20 বছর আগে, ঠিক আছে। তাহলে আজকের দিনে কত আমাদের কোথাও নাই। আরেকটা যেটা আছে 4 বছর পরে তাদের বয়সের অনুপাত দেওয়া আছে 2:1, 4 বছর পরে দেওয়া আছে 2:1। কেমন? তাহলে সবার আগে ভাবতে হবে এরকম, আপনি যখন রিডিং পড়বেন যে এখানে বয়স হচ্ছে 20 বছর আগে আর এটা 4 বছর পরে, মানে এটা 20 বছর আগের লাইন, এটা আজ থেকে 4 বছর পরে, মানে গ্যাপিংটা হচ্ছে 24 বছর, তাই না? গ্যাপিংটা হচ্ছে 24 বছর। এখন এই যে 24 বছর গ্যাপিং, অনুপাতের দিক দিয়ে গ্যাপিং কত, এটা যদি বার করতে পারেন আর কিচ্ছু নয়, 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আপনি এটা বার করতে পারবেন। দেখুন 4 ছিল 2 হয়ে গেছে, 2 কমে গেছে, 1 ছিল 1 হয়েছে, মানে দুজনার বৃদ্ধি বা হ্রাসের কোনো মিল নেই। তখন আমাদের এটা একটু মিল করে নিতে হয়, যদি মিল পাওয়া যায়, যেমন 4 ছিল 5 হয়েছে, 1 ছিল 2 হয়েছে, তখন ভাবো 1 অনুপাত করে দুজনারই বেড়েছে, তাহলে অনুপাতের দিকে যেটা 1 সেটাই হচ্ছে 24 বছর। কিন্তু আমাদের আজকের অঙ্কতে বা এই ধরনের অঙ্ক যখন পাবেন, এই দুটো অনুপাত ডিস্টার্ব থাকবে, এর যেমনভাবে বাড়বে এর তেমনভাবে বাড়বে না বা কমবে না একই রকমভাবে, সেরকম যদি থাকে আমাদের ওটাকে চেঞ্জ করে নিতে হবে। চেঞ্জ করে কিভাবে নেবেন, এদের মধ্যে যে গ্যাপিং, এই গ্যাপিংটা দিয়ে এদের দুজনকে গুণ, এবং এদের দুজনের মধ্যে যে গ্যাপিং সেটা দিয়ে এদেরকে গুণ। এখন এদের দুজনের মধ্যে যে গ্যাপিংটা 2 আর 1, এর ফারাক হচ্ছে 1-এর, সেই 1 দিয়ে যদি একে গুণ করি তাহলে এর কিছু যায় আসে না, তাই না? কিন্তু এর যে ফারাক কত 3, এই 3 দিয়ে আমরা একেও গুণ করব একেও গুণ করব, 2কে গুণ করলে কত হবে 6, 1কে গুণ করলে হবে 3। এবার একটা জিনিস ভেবে দেখুন কীরকম হলো, 4 ছিল 2 অনুপাত বেড়ে 6 হয়েছে, 1 ছিল 2 অনুপাত বেড়ে 3 হয়েছে,
তার মানে আমার 2 অনুপাত বেড়েছে, এইটা আপনার প্রয়োজন। 2 অনুপাত বেড়েছে, বয়সের গ্যাপিং হয়েছে 24 বছর, তার মানে 2 অনুপাত মানেই 24 বছর, তাহলে 1 অনুপাত মানে 12 বছর, এইটি আপনার দরকার। 1 অনুপাত মানে 12 বছর। যদি সমীকরণ করে সমাধান করতাম তাহলে এক্সের মান বেরোতো 12, সেই 12টাই হচ্ছে এখানে 1 অনুপাত মানে। এবার 1 অনুপাত মানে 12 জানতে কী চেয়েছে, পুত্রের বর্তমান বয়স কত। আমি যদি এইটা ভাবি, পুত্রের বর্তমান বয়স কিন্তু এইটা বর্তমান নয়, এটা আজ থেকে 4 বছর পরের, যেটা আমার 2:1 ছিল এটাকে কেটে দেবো, আর কাজেই লাগবে না। এখন হবে 4 বছর পরে পিতা পুত্রের বয়সের অনুপাত 6:3। দেখুন 2:1 মানেও যা, 6:3 মানেও তাই, তাই না? তাহলে 1 অনুপাত মানে যদি 12 হয়, 3 অনুপাত মানে 36। এখন এটা ছিল কখনকার, এটা ছিল 4 বছর পরের বয়স, তাহলে আজকে এখান থেকে 4 বাদ দিয়ে উত্তর হয়ে যাবে ছেলের কত, 32। এইটা আপনাকে মাথায় রাখতে হবে, আর কিছু মাথায় রাখতে হবে না, ঠিক আছে? তাহলে দেখুন, যদি আপনি মনে করেন যে আমি খুব শর্টকাট করব, সিম্পল দেখে নিন, 20 বছর আর 4 বছরের গ্যাপ মানে 24 বছরের গ্যাপ। এটা 4:1, এটা হচ্ছে 2:1 অনুপাত। অনুপাতটাকে জাস্ট চেঞ্জ করে নিয়ে 6:3 করলাম, অনুপাতের গ্যাপ 2, বছরের গ্যাপ 24। 2 অনুপাত মানে 24 বছর, 1 অনুপাত মানে 12 বছর, ব্যাস। এই 3 অনুপাত মানে 3 12 36 বছর, তার থেকে 4 বছর কমিয়ে বর্তমান বয়সে ফিরে এলাম, হয়ে গেল শেষ। এক প্রকার রিডিং পড়ার পরে 10টা সেকেন্ড টাইম পেলে আপনার অঙ্ক একেবারে যাতা হয়ে যাবে। নেক্সট চলে আসি, যেমন ধরুন এই অঙ্কটা একটু অন্যরকম, অনেক পরীক্ষায় আসে, একটু অন্যরকম, ভাববেন কী রকম, সামান্য একটু বড় কিন্তু সহজ। 1 গ্লাস শরবতের সিরাপ এবং জলের অনুপাত কত, 5:3। সিরাপ এবং জলের অনুপাত 5:3। ওই শরবতে কত অংশ জল তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে শরবতে সিরাপ এবং জল, সিরাপ ও অর্ধেক জল থাকবে, আচ্ছা অর্ধেক জল এবং অর্ধেক সিরাপ থাকবে, অর্ধেক সিরাপ অর্ধেক জল, তার মানে সমান সমান। এখন এই ধরনের অঙ্ক কীরকম হয়, আগে পড়তো এরকম যে বাবা মদের বোতল এনে রেখেছে পুরো ঢাকনা সমেত, সিল খোলেনি, ছেলে এসে কি করে, ওই বাবার মদের বোতল থেকে 2 চিপি খেয়ে নেয় অরিজিনাল মদটা, দিয়ে আবার জল ঢেলে পূরণ করে দেয়, আবার পরে ঘুরিয়ে ফিরে আসে, আবার 2 চিপি খেয়ে নেয়, খালি হয়ে যায়, আবার জল ঢেলে পূরণ করে দেয়। মানে খাওয়ার সময় ভালো জিনিসটা খাচ্ছে, দেওয়ার সময় শুধু জল ভরে দিচ্ছে। এই অঙ্কগুলো কি হলো, একটা সময় পরে গিয়ে দেখা গেল যে এ তো খুব বাজে জিনিস হচ্ছে, বাবার মদের বোতল থেকে মদ খেয়ে দিচ্ছে ছেলে, সামাজিকভাবে অবক্ষয় হচ্ছে। তখন কি হলো, অঙ্কের ভাষাটাকে চেঞ্জ হয়ে দুধ হয়ে গেল, যে একটা ছেলে কি হচ্ছে, বোতল থেকে দুধ খেয়ে নিচ্ছে, তার পরিবর্তে আবার জল দিয়ে পূরণ করে দিচ্ছে। তাহলে এটা যদি চুরি করে খায় ছেলে, উন্নতির লক্ষণ। দুধ চুরি করে খাবে মানে ভালো, মদ চুরি করে খাওয়া জিনিসটা খারাপ। এখন সেটাই, ওই অঙ্কটাকে প্যাটার্ন চেঞ্জ করা একটু। প্রথমে কি আছে দেখুন, আপনারা কি করবেন, একটা গ্লাস শরবতে সিরাপ এবং জলের অনুপাত কত আছে, 5:3। আপনি প্রথমেই ধরে নেবেন 8 লিটার আছে টোটাল, 5 আর 3 8 লিটার কি কি আছে, সিরাপ এবং জল। তাহলে এটা হচ্ছে সিরাপ, এটা হচ্ছে জলের ঘর, ঠিক আছে? এইবার তার মধ্যে 8 লিটারের মধ্যে 5 লিটার হচ্ছে সিরাপ, আর এদিকে 3 লিটার হচ্ছে জল শুরুতে, তাই না? এবার বলছে কত অংশ জল তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ, এই কত অংশ তুলে নিয়ে মানে কি মিশ্রণ তুলছে, দিয়ে তার পরিবর্তে জল ঢালছি, ঢালার বেলায় জল, তোলার বেলায় দুটোই। এবার যখন আমি তুলব, এই জায়গাতে আপনি ধরে নিন যে আপনি x লিটার জল তুলছেন, তাহলে আগে ছিল এই সিরাপ 5 লিটার সিরাপ ছিল, এখন তাহলে সিরাপ কত থাকবে, আপনি যদি x লিটার সিরাপ তুলে নেন তাহলে সেখানে কী অনুপাতে সিরাপ উঠবে, পুরোটাই তো সিরাপ উঠে যাবে না, কেননা সিরাপ আর জল তো মিক্স করা ছিল, কিন্তু কোন অনুপাতে উঠবে, এই যে 5:3 অনুপাতে। তার মানে এর 8 ভাগের 5 ভাগ সিরাপ উঠে যাবে। 8 ভাগের x লিটার মনে করুন, এটা হচ্ছে দেখা গেল 2 লিটার, তাহলে তাকে 8 ভাগে ভাগ করলে 250 ml করে পড়ছে, তার 5 ভাগ মানে 1 লিটার 250 ml, এটা উঠে গেল, বোঝা গেছে? একই রকমভাবে 3 লিটার যেটা জল ছিল সেখান থেকে ওই x পরিমাণই আমরা তুলেছি মিশ্রণটা, তাহলে সেখানে x পরিমাণে টোটাল 8 ভাগের মধ্যে 3 ভাগ জল ছিল, যেটা উঠে যাবে, এই অনুপাতে উঠবে, 8 ভাগের 3 ভাগ জল উঠে যাবে, 8 ভাগের 5 ভাগ সিরাপ উঠে যাবে। তাহলে এখন সিরাপ কত থাকবে, প্রথমে 5 লিটার ছিল, তারপর এইটুকু উঠে গেল, নতুন করে সিরাপ দিইনি, মানে এখন সিরাপের পরিমাণ কিন্তু এইটুকুই, এই যে এটাই কিন্তু সিরাপের পরিমাণ এখন, কিন্তু জলের পরিমাণ 3 লিটার থেকে এটা বেরোনোর পরে নতুন করে x লিটার জল আমরা ভরে দিয়েছিলাম নতুন করে, কারণ যতটা পরিমাণ তুলেছিলাম x লিটার ততটা পরিমাণ জল ভরেছি পিওর, ঠিক আছে? তাহলে এখন জলের পরিমাণ হচ্ছে এইটা, বোঝা গেল? তাহলে কি থাকলো দেখুন, এটাকে যদি আমরা সমাধান করি,
খুব কম সময়ের মধ্যে চাইলে এটাকে তুলে দিচ্ছি, হ্যাঁ, খুব কম সময়ের মধ্যে চাইলে আপনি সমাধান করতে পারেন। এটা যতটা স্পিডে করা যায় আপনার তত মঙ্গল। এটা কত হবে দেখুন, একবারে যদি করি, এটাকে আমি 5x ভেবে নিলাম, তাহলে 5 8 40 মাইনাস এটা হচ্ছে 5x বাই 8 এটা রইল। এইটা সমান, এটা কেন সমান হবে বলতে আমি ভুলে গেছি, কেননা এই যে তোলা দেওয়া এর ফলে কি হচ্ছে, সিরাপ আর জল অর্ধেক অর্ধেক হবে। তার মানে এইটা এইটা সমান 1/2 বা 1:1। এবার এইটারও এইটা 1:1 মানেও যা, আর এইটাকে ওইটাকে সমান লিখে দেওয়া ব্যাপারটাই তাই। তো আমরা মাঝখানে সমান লিখে দিলাম, ওটা বলতে ভুলে গেছিলাম। এখানে সমান লিখলাম। এখন এইটা কত আছে 8, এটাকে 3x মনে করে নিলাম, তাহলে 3 8 24 মাইনাস 3x প্লাস হচ্ছে 8 যদি হয় তাহলে 8x একবারে করে দিলাম, কিন্তু একটু স্টেপ জাম্প করে বাই 8। পরের লাইনে কি হলো দেখুন, পরের লাইনে এই গায়েব 8 এখান থেকে গায়েব হয়ে গেল, তাই না? এখান থেকেও 8 গায়েব হয়ে গেল পুরোটা। দিয়ে থাকলো কি তাহলে, থাকলো হচ্ছে এই যে 5, এখানে 5x রয়েছে, এইটা আগে করি। 8x মাইনাস 3x মানে ওদিক থেকে 5x, এদিকে যদি চলে আসে -5 হয়ে যাবে, মানে 5 - 5 মানে 10 মাইনাস 10x সমান হচ্ছে এদিকে 24, আর এই 10 যদি ওই 40 ওই দিকে চলে যায় তাহলে এটা হয়ে গেল 16 মাইনাস 16। তার মানে x সমান 16/10। x সমান কত, x সমান হচ্ছে 16/10। এই 16/10 মানে কত 1.6। এটা যদি আমি লিটার মনে করি তাহলে এটা হচ্ছে লিটার। তার মানে আমি 1.6 লিটার তুললাম। এবার এই জায়গাটা আপনাকে একটু কম সময়ে বলার চেষ্টা চালাই। সেটা হচ্ছে শুরুতে অঙ্কতে যেমন বলেছিল, যেটা অনুপাত থাকবে আমি গোটা লিটার ওটা ধরে নিলাম 8 লিটার। ভাগাভাগি কেমন করলাম, এ বাবা 5 ও বাবা 3। এখান থেকে আমি ধরে নিচ্ছি এক্স পরিমাণ তুললাম, তাহলে এক্সের মধ্যে এই 8:5 অনুপাত, যেটা এই 5:3 মানে 8 ভাগের 5 ভাগ সিরাপ উঠে গেল, এখান থেকে 8 ভাগের 3 ভাগ সিরাপ উঠে গেল। নতুন করে এই সিরাপ মানে এটা জল, নতুন করে যদি জল ঢুকিয়ে দিই তাহলে এটা জল ঢুকলো। যদি নতুন করে সিরাপ দিতাম তাহলে এক্সটা এখানে যোগ হতো। এটা নিয়ে কোনো সমস্যা নেই, ঝটপট করে সমাধানটা করে নিয়ে এক্সের মানটা 1.6 লিটার পেলাম। তার মানে আমি 1.6 লিটার তুললাম। টোটাল ছিল কত, ধরে নিয়েছিলাম 8 লিটার, তার থেকে 1.6 লিটার আমি তুলে নিয়েছি। এইবার আমাদের অঙ্ক ছিল যে ওই শরবতের কত অংশ তুলে নিলে সেই অংশটা বার করতে হবে। তার মানে আমরা 8 লিটারের মধ্যে তুলেছি কত 1.6, তাহলে 8 লিটারের মধ্যে 1.6 যদি হয় তাহলে টোটাল কত, এটা হচ্ছে 1/5। 16 5 16 80 1/5। তার মানে এই যে 1/5 অংশ আমরা তুলেছিলাম। বিশাল যে কঠিন তা নয়, সহজ 2-3 বার প্র্যাকটিস করলে এটা একদম জলের মতো সহজ হয়ে যাবে। এবং আপনি যদি একটু বেশি প্র্যাকটিস করেন তাহলে সমাধানটাও কম সময়ের মধ্যে সম্ভব। নাহলে এটা প্রায় দেখা যেতে প্রায় 30 সেকেন্ড লেগে যেতে পারে, 20-25 সেকেন্ড লেগে যেতে পারে নর্মাল যারা নতুন তাদের। যারা একটু পুরনো তারা 20 সেকেন্ডে উদ্ধার করে দেবে। নেক্সট দেখুন, জলের মতো সহজ অঙ্ক। কিছু টাকা 7 বছরের সুদে আসলে এইটা হয়। এটা কত টাকা, 7 বছরের সুদে আসল এর মধ্যে আছে। এর মধ্যে কি আছে, 4 বছরের সুদ আসল। তাহলে এই দুটো থেকে যদি আমি বাদ দিই, বাদ দিলে কত হচ্ছে 7100 থেকে 6200 যদি বাদ দিই তাহলে 900 টাকা। এই 900 টাকা বাস্তবে কি দেখুন, এর মধ্যে 7 বছরের সুদ আসল আছে, এর মধ্যে 4 বছরের সুদ আসল আছে। আসল দু জায়গাতেই আছে, শুধু এর মধ্যে 4 বছরের সুদ, এর মধ্যে 7 বছরের সুদ, মানে যে গ্যাপিংটা ওটা বাস্তবে 3 বছরের সুদ আছে এইটা। তো 3 বছরে যদি 900 হয় তাহলে 1 বছরে নিশ্চয়ই 300 টাকা, এটা আপনার বার করতে সময় লাগবে না। 1 বছরে যদি 300 হয়, আপনি 4 বছরের সুদ কত বার করুন, তাহলে এটা থেকে বাদ দেবেন। যদি 7 বছরের সুদ বার করেন তাহলে এটা থেকে বাদ দেবেন। তাহলে দেখুন 1 বছরে 300 টাকা, তাহলে 7 বছরে 3 7 2100 টাকা হলো 7 বছরের। এবার এখান থেকে 2100 টাকা বাদ দিয়ে দিন, বাদ দিলে কত থাকে, যদি -2100 এখান দিয়ে করে দেন তাহলে এখানে থাকছে কত 5000 টাকা। ব্যাস, তাহলে আপনার প্রিন্সিপাল কত, আপনার প্রিন্সিপাল হচ্ছে 5000 টাকা। তার মানে অঙ্কটার মধ্যে কিছু নেই, আপনি রিডিং পড়তে পড়তে শিখবেন এর মধ্যে কত দিনের আছে, এর মধ্যে কত দিনের আছে। গ্যাপিংটা ওই যত বছর রয়েছে, এই যে 3 বছর মানে 900 টাকা, 1 বছর মানে 300 টাকা, এবার 4 বছর মানে 4 3 1200 টাকা। তাহলে 6200 টাকা থেকে 1200 টাকা বাদ দিলে 5000 প্রিন্সিপাল। অথবা 1 বছরে 300, তাহলে 7 বছরে কত 2100। 7 বছর বার করলে এটা থেকে বাদ দেবো, 4 বছর বার করলে এটা থেকে বাদ দেবো, দিয়ে প্রিন্সিপাল দু জায়গা থেকেই পাবো। তাহলে প্রিন্সিপাল হচ্ছে 5000 টাকা। নেক্সট, এই অঙ্কটা কিন্তু বেশ ইন্টারেস্টিং অঙ্ক দিয়েছিল, এটা একটু বোঝার অঙ্ক আছে, ঠিক আছে? সেটা কীরকম, সেটা হচ্ছে একটা সংখ্যার সাথে তার 1/4 কার, ওই সংখ্যাটারই
প্রথমত খেয়াল করবেন, একটা সংখ্যার সাথে তারই 1/4 অংশ যোগ করলে 30 হয়। তার মানে বাস্তবে আপনি বলুন তো 30 কত অংশের সঙ্গে সমান? তা 30 ক ভাগ? ভালো করে ভাবুন, একটা সংখ্যার সাথে তার 4 ভাগের 1 ভাগ যদি যোগ করি, একটা সংখ্যা মনে করুন 40, তাহলে তার 4 ভাগের 1 ভাগ মানে 10, 40-এর সাথে 10 যোগ করলে কত হয়? 50, সেটা বলেছে 30। তার মানে আমি ভাববো কীরকম, একটা সংখ্যা যা ছিল 4 ভাগ, এবার তার 4 ভাগের আরেক ভাগ যোগ করছি, মানে বাস্তবে 5 ভাগ সমান হচ্ছে 30। খেয়াল করুন, কিন্তু একটা সংখ্যা তার সাথে তারই 4 ভাগের 1 ভাগ যোগ করছি, তার মানে বাস্তবে ওই সংখ্যাটার 4 ভাগের 5 ভাগ হচ্ছে 30। তো 5 ভাগ যদি 30 হয়, তাহলে 1 ভাগ সমান কত? 1 ভাগ মানে 6। এবার সংখ্যাটা ক ভাগ ছিল? 4 ভাগ, তার মানে 4 6 24। তাহলে সংখ্যাটা কত? 24। এইটা আপনি একটু ব্যাক ক্যালকুলেশন করে বুঝে নিতে পারেন। এবার যদি আপনি মনে করেন যে না, আমি স্যাটিসফাইড হওয়ার জন্য একবার দেখবো চেক করে ঠিক করলাম কিনা, তাহলে এর সঙ্গেই, এটা তো অরিজিনাল সংখ্যা বেরোলো উত্তর, এর সঙ্গেই এর 4 ভাগের 1 ভাগ যোগ করুন, দেখুন 30 হয় কিনা। তাহলে এরই 4 ভাগের 1 ভাগ মানে 6, যোগ করে দেখুন 30। তার মানে দেখুন এ 4 ভাগ আর এ বাবা জীবন 1 ভাগ, টোটাল ক ভাগ? 5 ভাগ। এই 5 ভাগ সমানই কিন্তু 30, তাই না? ঠিক। নেক্সট, এই অঙ্কটা তো একেবারে মানে মুখস্থ হয়ে গেছে ছেলে মেয়েদের, এত করিয়েছি, এটা এত পরিমাণে করিয়েছি যে সব মুখস্থ হয়ে গেছে। কীরকম? কয়লার মূল্য 25% বাড়লে কয়লার জন্য ব্যয় বৃদ্ধি না করে গৃহস্থকে কয়লার ব্যবহার কত শতাংশ কমাতে হবে? মোদ্দা কথা, সে চিনির দাম এত % বেড়ে গেছে, তাহলে ভোগ কতটা কমাতে হবে যদি খরচ আগের জায়গায় রাখতে চাই? এই রকম অঙ্ক। দাম বেড়েছে, কি করতে বলেছিলাম? 100 টাকা কয়লা ছিল, 25% বেড়ে 125 টাকা হয়ে গেছে। 25% বেড়েছে, দিয়ে 125 টাকা, 25% মানে 25 টাকা বেড়ে 125 হয়ে গেছে। আমাকে কি করতে হবে? এই জায়গা থেকে ঘুরে এখানে আসতে হবে। তার মানে কমাতে হবে ক টাকা? 125 টাকা এখন দাম, সেখান থেকে আমাকে 25 টাকা খরচ কমিয়ে আমাকে 100 টাকায় আগের খরচে আসতে হবে। তার মানে সোজা অঙ্ক, 125-এ কমাতে হবে 25, একে কত 100 কত হয়ে গেল পার্সেন্টেজ। আর তা নাহলে আপনি ভাববেন 125-এ 25 মানে কত? 5-এ 1, 125 টাকায় 25 টাকা কমাতে হবে না, 5 টাকায় 1 টাকা কমাতে হবে। 5 টাকায় 1 টাকা মানে 1/5। এবার 1/5 মানে কি? 1/5 মানে হচ্ছে 20%। বোঝা গেল? 1/5 মানে 20%। এবার এই ধরনের অঙ্ক যতই থাকুক না কেন, দাম বেড়েছে, মনে করুন কয়লার দাম 50% বেড়েছে, খরচ আগের জায়গায় রাখলে ব্যয় কত কমাবো? তাহলে 50% বেড়েছে মানে 100 টাকার জিনিসটা 150 হয়ে গেছে, 150-তে কমাতে হবে কত? আগের জায়গায় ফিরতে গেলে 50, 150-তে 50 কমাবো মানে 3-এ 1 টাকা, 3 ভাগের 1 ভাগ মানে 33.33% হয়ে গেল। মনে করুন 25% না বেড়ে 20% বেড়েছে, তাহলে 100 টাকার জিনিসটা 120 টাকা হয়ে গেছে। তাহলে 120 টাকায় কমাবো কত? 20 টাকা, তাহলে আগের জায়গায় ফিরবো। 120 টাকায় 20 টাকা মানে 6 ভাগের 1 ভাগ মানে 16.2/3। স্ল্যাব যদি মুখস্থ থাকে, মানে ফ্র্যাকশনাল ভ্যালু যদি মুখস্থ থাকে, হয়ে গেল এরকম। জাস্ট অঙ্ক রিডিং পড়তে পড়তে অঙ্ক শেষ। ঠিক আছে, আপাতত আর অঙ্ক নাই। এই যে শেষ হয়ে গেল 71, তার মানে WBP লেডি কনস্টেবলের সবকটা অঙ্ক শেষ হলো পার্ট 1, পার্ট 2, পার্ট 3 দিয়ে। আপনাদেরকে যেতে যেতে বলে দিই, আমরা ইদানিংকালে অনেক কিছু শুরু করেছি। যেমন হচ্ছে প্রত্যেক দিন সকাল 10টার মধ্যে আমরা একটা PDF, একটা জিকে চ্যাপ্টারের PDF আপলোড করছি আমাদের গ্রুপগুলোতে, টেলিগ্রাম গ্রুপ, ইউটিউব এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজে, যে তিনটেরই নাম হচ্ছে 22 বর্ধমান। 22 বারডন ফেসবুক পেজেরও নাম, টেলিগ্রাম গ্রুপেরও নাম মানে টেলিগ্রাম চ্যানেল, এবং আমাদের ইউটিউবেরও নাম, সেটাও জানেন। তো এই তিনটে জায়গাতেই আমরা পোস্ট করছি সকাল 10টার মধ্যে একটা জিকে চ্যাপ্টার PDF, এবং রাত্রি 9টায় ওটার উপরেই মক টেস্ট নিচ্ছি কুইজ আকারে, মাল্টিপল চয়েস আকারে। আবার সন্ধ্যে 6টার মধ্যে আমরা সেই দিনের কারেন্ট অ্যাফেয়ার্স আপলোড করছি। মনে করুন আজকে 13 তারিখ, আমরা 12 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স তো 13 তারিখে দিতে হয়, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স তো আগে পাবো না, আগের দিনে ঘটে যাওয়া ঘটনা পরের দিন হবে। তো এই যে 13 তারিখে দিলাম, 12 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স সেটা সন্ধ্যে 6টায় আপলোড করি ওই তিনটে জায়গাতে, এবং সেটার উপরে ওই রাত্রি 9টায় পরপর দুটো মক টেস্ট হয় ওই দিনটার উপরে, ওই পার্টিকুলার দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের উপর। এতে করে কি হচ্ছে, আপনি সারাদিনের যে জিনিসটা শিখলেন, দিনের শেষে রাত্রিবেলায় পড়া শেষ করে বা পড়তে পড়তে 9টার সময় সেটাকে একবার ঝালিয়ে নিলেন যে মক টেস্টে ঠিক উত্তর দিতে পারলেন কিনা। ঠিক আছে, যদি ভুল উত্তর দেন আপনাকে শো করবে যে কোনটা ঠিক, যদি ঠিক উত্তর দেন তাহলে বাহবা দেবে। এমনভাবে সিস্টেম রয়েছে কুইজে, সেটা তো আপনারা অনেকেই দেখেছেন ইতিমধ্যে। তার সঙ্গে যেতে যেতে আরেকটা কথা বলে দিই, 22 বারডনের সাথে আমাদের 22 ম্যাথ পাগলা বলে একটি চ্যানেল রয়েছে,
নতুন করেছি এই চ্যানেলটা কিসের জন্য? শুধুমাত্র অঙ্ক ক্লাসের জন্য। 22 ম্যাথ পাগলা, শুধুমাত্র অঙ্ক ক্লাসের জন্য এই চ্যানেলটা আপনি ফলো করে রাখতে পারেন, কারণ এখানে শুধুমাত্র অঙ্ক ক্লাস হবে। এবং যে চ্যানেল আপনি এই মুহূর্তে দেখছেন 22/1, এখানে অঙ্ক, জিকে, রিজনিং, ইংরেজি, মোটিভেশনাল, চাকরির পরীক্ষার খবর ইত্যাদি ইত্যাদি সব কিছু থাকবে এর মধ্যে। কিন্তু 22 ম্যাথ পাগলাতে কেবলমাত্র অঙ্ক ক্লাস থাকবে, ঠিক আছে? এবং আরেকটা কথা ফাইনালি বলে দিই, সেটা হচ্ছে যে আমাদের সমস্ত ধরনের কোর্স এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যে WBCS, ব্যাঙ্ক, CGL, CHSL, MTS, রেল, পুলিশ, আর্মি, NM, GNM, নার্সিং, SLST, PT সাবজেক্ট, WB টেট, CTET, ICDS এটসেট্রা, এই সমস্ত কোর্স মিলে প্রায় 18টা কোর্স আমাদের অনলাইন এবং অফলাইন বোথ মোডেই চলে। আপনারা যদি আমাদের সাথে প্রস্তুতি নিতে চান তাহলে অবশ্যই অফিসের যে নাম্বার দেওয়া আছে, জলজল করছে, জলবৎ তরলং, জলের মতো তরল হয়ে যে নাম্বার জলজল করছে, এই নাম্বারে অবশ্যই সকাল 9টা থেকে রাত্রি 9টার মধ্যে যোগাযোগ করতে পারেন। আর যারা আমাদের ভিডিও লাগাতার দেখছেন তারা তো সেভাবেই দেখবেন। ধন্যবাদ, শুভরাত্রি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদের নিজের চ্যানেল, প্রিয় চ্যানেল 22 বর্ধমান। শুভরাত্রি।